আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সবথেকে বড় কথা, আমার হাজবেন্ড সে কোনো কিছুই বুঝতে চায় না। সাদাকে সাদা আর কালোকে কালো দেখেও সে সাদা আর কালোর বিভেদটা বুঝতে পারে না। তাকে যদি বলেও দিতাম যে তুমি দেখো এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, সে বলতো তোমারই অ্যাডজাস্টমেন্টের সমস্যা আছে। দিদিদের জীবনে প্রতিটি লড়াই, প্রতিটি সাফল্য দিদি নাম্বার ওয়ানের মঞ্চে কদর পায়। যারা সংসার সামলে স্বপ্ন দেখে, যারা কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ করে। আরামবাগের একটি ছোট্ট অঞ্চল থেকে উঠে এসে এখন অল ইন্ডিয়া রেডিও আর্টিস্ট। ছোটবেলা থেকে কি গানের পরিবেশে বড় হবা? একেবারেই না দিদি, আমি ছোটবেলায় আরামবাগের একটা ছোট্ট অঞ্চলে আমার বেড়ে ওঠা। যেহেতু খুব ছোট জায়গাকার মানুষদের ভাবনা চিন্তা প্রসারিত হওয়ার কোনো স্কোপ থাকে না। তারা যেটুকু দেখে সেটুকুকেই মনে হয় এটাই পৃথিবী, এর বেশি তারা ভাবতে পারেন না এবং ভাবতে চানও না। সেই কারণে কি হয়, তাদের অভ্যস্ত জীবনযাপন দিয়ে যারা চলে তারা অ্যাকসেপ্ট করে নেন, কিন্তু যারা চলতে চায় না, যেমন আমার যে জায়গায় বাড়ি সেখানে মোটামুটি ক্লাস 10, 11, 12 এই সময় থেকে বিয়ের একটা তোড়জোড় লেগে যায়। আমি ছোটবেলা থেকে পড়াশোনাতে সবসময় টপ করতাম, স্ট্যান্ড করতাম, স্কুল থেকে ইউনিভার্সিটি সমস্ত জার্নিটাই আমার পড়াশোনাতে এরকম ছিল। তো আমাকে সবাই চেয়েছিল যে হয় বিয়ে হয়ে যাক। 12-এর পরে আমারও দেখাশোনা শুরু হয়েছিল এবং আমাকে বলা হয়েছিল বাড়ি থেকে যে বিয়েটা করে নাও, খুবই ভালো ছেলে, ওনারা তোমাকে পড়াবে। আমি সেখানে একেবারেই রাজি হইনি এবং আমি ছোট্টবেলা থেকে কালচারালি ভীষণ অ্যাক্টিভ। সেটা গান, আবৃত্তি, অ্যাঙ্কারিং, লেখালেখি, ড্রয়িং, নাটক, থিয়েটার, সমস্ত কিছু। ছোটবেলায় যখন আমি গান বাজনা ইত্যাদি ইত্যাদি করছি এবং আশেপাশের দূরের মানুষরা ভালোবাসছে, তখন আমার আশেপাশে থাকা মানুষরা বিভিন্ন রকমভাবে এই গান থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ডিরেক্ট তো বললে হয় না, স্মৃতি তুমি গানটা থামিয়ে দাও। ডিমোটিভেটিং কথাবার্তা, ডিমোটিভেটিং আচরণ। পরিবার পাশে ছিল? পরিবার পাশে ছিল বলতে বাবা মা যে আমাকে সাপোর্ট করছিল তা না, ভেতরে ভেতরে ওনাদের একটা ভয় কাজ করে যে এত তো একটা আনসার্টেন লাইফ, তো তার থেকে একটা সিকিউরিটির জায়গা ছিল পড়াশোনার কোনো একটা চাকরি, সেটা করে নিলে মনে হয় বেটার হতো। তো তাদেরও এই ভাবনা চিন্তা বহু বছর টেনেছে, মনের মধ্যে থেকেছে। এখন তারা কি বলে, এখন অবশ্যই ভরসার জায়গাটা আমাকেই তৈরি করে নিতে হয়েছে। এবং আমি ভয়েস ট্রেনিং, ভোকাল গ্রুমিংয়ের অনলাইন এবং অফলাইনে একাডেমি করেছি, যেখানে আমি অনেককে সেটা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য থেকে আমার কাছে অনলাইনেও ভয়েস গ্রুমিং এবং মিউজিক ক্লাস করে থাকেন। আমার মনে হয় প্রফেশনের সাথে ভেতরের যে একটা আরাম, সেই কাজটাকে নিয়ে, সেই আরামটার জন্য যেন আমি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারি। আমাকে যেন বাড়ির লোক এসে বলে এবার তুই কাজ থামারে। ৩৫ বছর আগে যখন প্রথম মহারাষ্ট্রে পা রাখলেন, সেদিনটা কেমন ছিল? আমি হচ্ছে বাড়ির সবার ছোট, আমরা 6 ভাই বোন আর সোদপুরের মতো জায়গায় থাকি। আর 91-এ ভাবো জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর বিয়ের পর যখন ওখানে গেছি, আমি তো কিছুই জানি না, কিন্তু আমার অ্যাম্বিশন ছিল যে আমি কিছু করব, শিখতে তো হবে হিন্দি কিছু। আর তখন ফোন ছিল না, কিছু ছিল না। আমার বরের তখন শিফটিং ডিউটি ছিল। কি করতেন হাজবেন্ড? সুপারভাইজার কেমিক্যাল প্ল্যান্টের। হাজবেন্ড আর মেয়ে এসছে। আচ্ছা, আমি কী করতাম, আমাদের আশেপাশে যারা মারাঠি ছিল না, একটা কথা এমনি বলে চুপ করে যেতাম, দেখতাম ও কত বক বক করতে পারে, কথা ওইভাবে গ্যাদার করতাম সব নলেজ, যে কী কী কথাও বলছে। হিন্দিতেও একটা ওয়ার্ড বলে ছেড়ে দিতাম। যখন আমার মারাঠি শিখলাম শুনে তারপর আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিং ছিল। তখন একা না, তো বললে তুমি বাজারঘাট সব করো, বেরিয়ে পড়ো। তো আমি বেরিয়ে পড়তাম, বাজারঘাট সব করতাম, দোকান বাজার সংসার সমস্ত আমিই করতাম। বাজারে গিয়ে কি ভাষায় কথা বলতে? ছোট ছোট ওয়ার্ড শিখতাম একটু একটু করে। মানে লাউতে বল দুধই বলে, কে আয় বলে চুপ করে দেবো। তখন ভাও কে আয় কোনসা লেনে কে ও তো বরবার করে যেত না। আমার জার্নিটা এরকমই গেছে। তারপরে বিয়ে হলো, মেয়ে যখন স্কুলে পড়লো তখন আমি একটু টিউশন চালু করলাম। ফির ওখানে আমি ডিএড করলাম, তারপরে MSIT একটা কম্পিউটারে কোর্স করলাম। কেন ওখানে ডিএড না করলে, আমি কলকাতা ইউনিভার্সিটি পড়ে গেছি না, তো ওখানে না পড়লে আমাকে স্কুলে চাকরি। আর আমি স্কুলে চাকরিটা ভীষণ ভালোবাসি, টিউশন পড়াতাম। তারপরে মেয়ে যখন 12th হলো তখন আমি ওখানে একটা স্কুলে জয়েন করলাম। এতদিনে মোটামুটি আপনি ভাষা শিখে গেছেন? হ্যাঁ, ভাষা শিখে গেছি। আর তারপর আমি মেয়ে স্কুল পড়তাম, আমি 4 হুইলার ড্রাইভিংও শিখেছি। এখন তো আমি স্কুলে পড়াচ্ছি। এই ভ্যাকেশন পরে
তো ভ্যাকেশনে আমি আসি। আচ্ছা, এখানে কে কে আছে আপনার? এখানে আমার ওই ভাই বোনরা সব বাড়ি আছে, এর বাড়ি ওর বাড়ি, সব ঘুরে ঘুরে বেড়াই 1 মাস, তারপর আবার চলে যাই ওখানে। সত্যি কথা বলুন তো, এখানে আসতে ভালো লাগে না বোম্বাই বেশি ভালো লাগে? এখানে আত্মীয় স্বজন আছে, ভাল লাগে, আর ওখানে অন্য ধরনের ভাল লাগে। ওখানে আমাদের 2টো বেঙ্গলি ক্লাবের আমি মেম্বার, তারপরে ওখানে দুর্গাপুজোর সময় আমরা ফাংশন করি। তো মেয়ে এখন ওখানেই বড় হয়েছে পুরো? হ্যাঁ, মেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাহ, ওখানেই সেটেল। বাহ, ছেলেকে কষ্ট করে মানুষ করেছি। এই যাত্রাটা খুব একটা স্মুথ যাত্রা নয়। ছোটোবেলায় কল্যাণীতে আমার স্কুলিং, আমার কলেজ, আমার ইউনিভার্সিটি, সাইড বাই সাইড আমি MBA পড়তে শুরু করলাম ISWBM-এ। ঠিক সেই সময়েই আমার বাবা চিন্তা করলো যে না, এখন তো আমরা কলকাতায় শিফট করে যাই, তো পুরো সেভিংসটাই আমার বাবা ধরতে গেলে উঠে একটা ফ্ল্যাট কিনে আমরা এখানে শিফট হয়ে এসেছি। শিফট হওয়ার ঠিক 6 মাসের মধ্যেই আমার বাবার ধরা পড়লো কিডনি ড্যামেজ, 2টো কিডনি ড্যামেজ। তখন আমাদের দিদি এমন অবস্থা ছিল যে তাকে যে আমরা একটা চিকিৎসা করব, সেই চিকিৎসা করার মতো সেই সামর্থ্য ছিল না। খুব অল্প মাইনার একটা চাকরি করতাম, এবং সেই মাইনায় বাবার ডায়ালিসিস বলুন এবং আনুষঙ্গিক যে মেডিকেল খরচ একদমই চলতো না। 7 মাস এরকম প্রচণ্ড ভুগে তারপরে আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। আমরা তো কষ্টসিষ্ট করে যখন নিজেদেরকে একটা জায়গায় আনলাম, তখন মা চিন্তা করলো যে এবার একটা বিয়ে দেওয়া যায়। সম্বন্ধ দেখে আমার বিয়ে দেওয়া হলো। তারা আইনজ্ঞ ফ্যামিলি। সব কিছু জানার পরেও ঠিক যখন বিয়েটা হয়ে গেল, যেহেতু আমার যে ভাসুর, তার ওয়াইফ, সে যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করতো এবং তার যেহেতু ডিউটি আওয়ার্সটা কম, আমার ডিউটি আওয়ার্সটা বেশি, এবং সে যেহেতু বেশি সময় দিতে পারতো বলে, তাই জন্য সবসময় আমাকে বলা হতো তুমি সময় দিতে পারছো না, এরকম চাকরি করার কি আছে। অথচ তাদের কিন্তু সবটাই বলা হয়ে গেছিল যে এরকম ডিউটি আওয়ার্স, এই সময় দিতে পারবে, তার পক্ষে সবসময় সব কাজ করা সম্ভব হয়ে উঠবে না। কিন্তু তারা কোনোটাই মানেনি, উল্টে আমাকে সবসময় ব্লেম দিতে শুরু করলো। আর সবথেকে বড় কথা, আমার হাজবেন্ড সে কোনো কিছুই বুঝতে চায় না। সাদাকে সাদা আর কালোকে কালো দেখেও সে সাদা আর কালোর বিভেদটা বুঝতে পারে না। তাকে যদি বলেও দিতাম যে তুমি দেখো এইটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, সে বলতো তোমারই অ্যাডজাস্টমেন্টের সমস্যা আছে। আমার 16 সালে বিয়ে হয়েছিল, 17 সালে সেপ্টেম্বরে আমার ছেলে হয়েছে, এবং ছেলে হওয়ার পরে সব কিছু যেন আরও বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। কোনো রকমের কোনো হেল্প বলতে কোনো জিনিস নেই। উল্টে যদি বলতো তুমি তো অনেক রোজগার করো, তুমি তোমারটা বুঝে নেবে, ছেলের প্রত্যেকটা জিনিস করে নিতে পারবে, তুমি তোমারটা বুঝে নাও, আমি কেন দেব। অথচ সে কিন্তু অদ্ভুত ব্যাপার এটা, সে তার নিজের ফ্যামিলিকে কিন্তু যথেষ্ট করে। সব কিছুরই একটা সহ্যের সীমা আছে, এই জিনিসেরও একটা সহ্যের সীমা আছে। সহ্যের বাঁধ যখন আমার ভেঙে গেছে, তখন আমি ভেবেছি যে না, আর নয়। ওইটুকুনি একটা 13 মাসের বাচ্চা, সেই 13 মাসের বাচ্চাকে আমি কোলে নিয়ে, এবং এইটুকুনি বলতে পারি যে আমার মা যদি সেই দিনকে আমাকে সাহারা না দিত, আজকে আমি এইখানে আপনার মঞ্চে দাঁড়িয়ে এই কথাগুলো বলার মতো মনে হয় আমার যোগ্যতা থাকতো না। আর ওয়ান টাইপ অফ এই মঞ্চে দাঁড়িয়ে একটা কথা আমি বলতে পারি, আজকে যদি আমার লাইফলাইন বলতে কেউ থাকে, সেটা আমার মা।